জি ম্যাডাম, ইনশাল্লাহ পারা যাবে। দেখা যাচ্ছে স্ক্রিন? ইয়েস ম্যাম, আবার স্টপ হয়ে গেছে ম্যাম। দেখতেছি তো আসলে সকালবেলা সাডেনলি যদি হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করতেছি এবার হবে না। কিছুক্ষণ ধরে আমি ট্রাই করছি। ওকে, ইজ ইট ওকে? জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো আমরা এতটুকু পড়েছিলাম গত ক্লাসে। আমরা দেখেছিলাম যে আমাদের পুরো জিনিসটা, পুরো প্রসিডিউরটাই, ম্যানুফ্যাকচারিং প্রসিডিউরটাই দেওয়া ছিল, ফিগার মাধ্যমে দেখানো হয়েছে। এরপরে হচ্ছে আপনার দেখেন সাইলোজগুলো, আমি কিনগুলো কিরকম হয়, কম্পার্টমেন্টগুলো দেখা যাচ্ছে দেখেন। তারপরে হচ্ছে আপনার এখানে সাইলোজেরও একটা দুইটা আপনার সাইলোজগুলো এরকম সিলিন্ড্রিক্যাল হয়। আপনারা যদিও যখন মাস্টার্সে যাবেন, হায়ার স্টাডিজে, তখন আমাদের সাইলোজের শেল স্ট্রাকচার, সাইলোজ এগুলা ডিজাইন করা শিখবেন। ঠিক আছে, কীভাবে ডিজাইন করতে হয়। সিলিন্ড্রিক্যাল থাক, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল একটা পোর্শন, আর এই পাশে একটা এভাবে থাকে। ঠিক আছে, এখানে আমরা সাধারণত স্টোরেজের জন্য ইউজ করে থাকি আর কি। এটা কনক্রিটিং হতে পারে অথবা আপনারা স্টিলের জন্য ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আমরা গ্রাইন্ডিং করেছিলাম। আমাদের কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলোকে গ্রাইন্ড করা। সেটা ফার্স্টে আমরা দেখা গিয়েছে যে যখন আমরা র ম্যাটেরিয়ালস নিচ্ছি তখনও গ্রাইন্ড করতে হচ্ছে, আবার আমার ক্লিংকার রেডি করার পরেও জিপসামের সাথে সেটাকে গ্রাইন্ড করছি। সো গ্রাইন্ডিং এর জন্য এখানে কয়েকটা আপনার আমরা কয়েকটা ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোকে আমরা মিলস বলে থাকি, বল মিলস বলে থাকি, টিউব মিলস বলে থাকি। বল মিলস, টিউব মিলস, এবং আরেকটা আছে কম্পার্টমেন্ট মিল। সো এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়, কোনটা কোথায় ইউজ হয় সেটা একটু আপনাদের জানা দরকার। যেমন আমরা যখন বল মিল ইউজ করে থাকি, বল মিল অ্যাকচুয়ালি ক্লিংকারগুলোকে আমরা বল মিল দ্বারা আমরা গ্রাইন্ড করতে পারি, এবং সেখানে যে পার্টিকেলসগুলো, গ্রাইন্ডিং তো বুঝতেছেন গুঁড়া করা, যে পার্টিকেলসগুলো পাচ্ছেন সেগুলো মোটামুটিভাবে একটু কোর্স সাইজের থাকে, অত বেশি আপনার ফাইন হয় না। এবং এর চেয়ে বেশি ফাইন করার জন্য আমরা সাধারণত টিউব মিলটা ইউজ করে থাকি। সো বল মিলে যেহেতু মোটামুটি ভাবে ফাইন হয়, ধরেন সেটার জন্য আপনার তার ডাইমেনশনটা, তার হচ্ছে কি কি, তার যে বলগুলো আমরা ইউজ করে থাকি সেই ডাইমেনশনটাও মোটামুটি ভাবে আপনাদের একটু ডিফারেন্স আছে। যেমন এখানে দেখেন ডায়ামিটার, এটা একটা সিলিন্ড্রিক্যাল পোর্শন। ঠিক আছে, এটা হচ্ছে, এটা এই পাশে লম্বায় আছে, এটা সিলিন্ডারের মতো। এবং এই সিলিন্ডারের যেহেতু মিলটা, বল মিলটা, সেটা ডায়ামিটার আছে 2 থেকে 2.5 মিটার। ঠিক আছে, এটা স্টিল সিলিন্ডার। তারপর হচ্ছে তার লেংথ আছে একটা, পিছনের দিকে যদি আপনি লেংথটা বাড়ান সেই লেংথটা হচ্ছে 1.8 থেকে 2 মিটার পর্যন্ত হয়। তারপর হচ্ছে এটার সাথে সাধারণত এটা এই যে হরিজন্টাল এক্সিসটা আছে তার যেভাবে পারপেন্ডিকুলার, সেই হরিজন্টাল এক্সিস বরাবর এটা হচ্ছে রোটেট করতে পারে। ঠিক আছে, রোটেট হয় হরিজন্টাল এক্সিস বরাবর। এবং এখানে হচ্ছে আপনার এই যে ছোট ছোট জিনিসগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বল।
এই ছোট ছোট বলগুলো আপনাদের অ্যাকচুয়ালি গ্রাইন্ডিং এ হেল্প করে, এবং এই বলগুলা সাধারণত 5 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার ডায়ামিটার হয়ে থাকে। ঠিক আছে? তো যেই ক্লিংকারটা আপনি ধরেন করবেন, এখানে একটা কাভার থাকে, পারফোরেটেড একটা প্লেট থাকে, প্লেটটা ঘুরতে থাকে এক পাশে, মানে হচ্ছে কর্নারে, এই কর্নারে এবং ওই পাশে কর্নারে থাকতে পারে। সো এই প্লেট যেটা আছে সেটা কিন্তু পারফোরেটেড থাকে, দ্যাট মিন ছিদ্র করা থাকে। ঠিক আছে? তার সো এখন যখন আপনি যে ক্লিংকারটা নিচ্ছেন সেটা হচ্ছে সিলিন্ডারের মধ্যে আপনি ফিট করবেন। এরপরে সিলিন্ডারটা রোটেট করবে হরিজন্টাল অ্যাক্সিস বরাবর। যখন রোটেট করবে তখন আপনারা বুঝতে পারছেন এই যে আপনি বল দিয়েছেন সে বলগুলো একসাথে রোটেট করবে, এবং এই বলগুলাই আপনার যে ক্লিংকারগুলো আছে সেগুলোকে গ্রাইন্ড করতে হেল্প করবে। ঠিক আছে? এবং এই আস্তে আস্তে দেখা যাবে যেগুলো আপনার গ্রাইন্ডিং হয়ে গেছে সেগুলো পারফোরেটেড যে প্লেটটা আছে সেটা ছিদ্র দিয়ে এপাশে চলে আসবে সামনে। সো মোটামুটি গ্রাইন্ডিং করা যে পার্টিকেলস গুলো আছে সেগুলোকে আপনার হপারের মাধ্যমে বের করে ফেলতে পারবেন। ঠিক আছে? সো এটা হচ্ছে মোটামুটি ভাবে আপনাদের বল মিলের কাজ। এরপরে আপনাদের যে টিউব মিলসটা আছে, টিউব মিলসের ডাইমেনশন একটু চেঞ্জ আছে, এবং তার বলের ডাইমেনশনটা একটু ডায়ামিটারটাও চেঞ্জ আছে। যেমন ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার হচ্ছে এখানে অ্যাবাউট 1.5 মিটার। ঠিক আছে? বাট লেংথ মে বি অ্যাজ মাচ অ্যাজ 10 মিটার। এখানে কিন্তু আপনার লেংথ ছিল কত, 2 মিটার, 1.28 থেকে 2 মিটার, কিন্তু এখানে হচ্ছে আপনার অনেক লম্বা, 10 মিটার পর্যন্ত লেংথ হয়ে থাকে। দ্য সিলিন্ডার অফ দ্য টিউব ইজ চার্জড বাই স্টিল বলস, যেটার সাইজটা হচ্ছে 2 সেন্টিমিটার থেকে 2.5 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এখানে 5 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটার ছিল, বড় ডায়া ছিল। এখন কিন্তু বলগুলো, স্টিল বলগুলো ডায়া এখানে কম ইউজ করা হয়, এবং এটার জন্যই বেশি আপনি যখন ইউজ করবেন তখন ক্লিংকার গুলা বেসিক্যালি আপনার মনে প্রায় সময় বল মিলস থেকে যে আপনি যে ডাইমেনশনের আপনি ক্লিংকার পাচ্ছেন যেটা গ্রাইন্ড হয়েছে সেটাকেই সাধারণত টিউব মিল ইউজ করা হয়, বা অথবা আপনাদের তখন দেখা যায় ওই ডাইমেনশনটা আরো বেশি আপনার গ্রাইন্ড হচ্ছে। ঠিক আছে? ফাইন পার্টিকেলস আপনারা পাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার এটা রোটেট করে, কোনো পারফোরেটেড কার্পলেট থাকে না এখানে। ঠিক আছে? যেহেতু এখানে আপনার সিলিং করার কোনো দরকার পড়ছে না। সো যখন টিউব মিলটা রোটেট হয় তখন আপনার যে ক্লিংকার গুলো আছে, ক্লিংকার গুলা সাধারণত বল মিলের যে বলগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনার ক্লিংকার গুলাকে ফাইন থেকে ফাইনাল পার্টিকেলসে করতে সাহায্য করে। এরপরে হচ্ছে আউটলেট দিয়ে সেগুলো আপনারা বের করে নিয়ে আসেন। এখন এটা সাধারণত খুব দেখা যায় আপনার অনেক বেশি বড়, মোটামুটি ভাবে যে মডারেট যে আপনার যদি ক্লিংকার ইউজ করেন তখন ইউজ করতে পারেন। কিন্তু আপনার অনেক বেশি যদি ইউজ হয়, একদম আপনি ম্যানুফ্যাকচারিং প্রসেসে অনেক বেশি ক্লিংকার আপনার লাগছে, ক্লিংকার গ্রাইন্ড করতে হচ্ছে, তখন আপনারা চাই এই দুইটা মিলকে একসাথে করে কম্পার্টমেন্ট মিল হিসেবে ইউজ করা যায়, বল মিলস এবং টিউব মিলস। সেটা কিভাবে? সেটা হচ্ছে কম্পার্টমেন্ট গুলো আলাদা একটা একটা কম্পার্টমেন্টে ভাগ করা থাকে, এবং প্রতিটা কম্পার্টমেন্ট শুরু থেকে ধরেন এই পাশে যে কম্পার্টমেন্টটা আছে বল মিলের মতো কাজ করে, যেখানে আপনার বলগুলোর ডায়ামিটার বেশি থাকে। আপনার যে ক্লিংকার আছে সেটা মোটামুটি ভাবে ফাইন হচ্ছে, বেশি ফাইন হচ্ছে, এরপরে কম্পার্টমেন্টে আরো ফাইনার হয় এবং বলের ডায়ামিটারটাও আরো কমতে থাকে। সো এইভাবে আস্তে আস্তে করে একদম ফাইন পার্টিকেলসটা পাওয়া যায়, এবং এটাতে দুইটা জিনিস ইউজ করতে হচ্ছে না, একসাথে দুইটা কম্পার্টমেন্ট আপনারা ইউজ করতে পারছেন, এবং সেটাতে বল এবং টিউবওয়েল দুইটার কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটাকে কম্পার্টমেন্ট মিল বলে থাকি আমরা। সো এখানে কম্পার্টমেন্ট মিলটা একটু করবেন একই রকম, জাস্ট দুটো এক্সকিউজ মি। হ্যালো?
সরি, আপনারা জাস্ট 1 মিনিট একটু এক্সকিউজ দিতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, ঠিক আছে? কোনো সমস্যা আছে? না ম্যাম, ঠিক আছে ম্যাম। না ম্যাম, আচ্ছা, ঠিক আছে, প্রবলেম থ্যাংক নাই। ইউ, থ্যাংক ইউ। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছি, তাই না? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, সো এখন আমরা তাহলে আমরা দেখলাম আমাদের গ্রাইন্ডিং এর জন্য যে মিলগুলো ইউজ হচ্ছে সেগুলোর বেসিক ডিফারেন্সটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আপনাকে যদি ভাইবার জিজ্ঞেস করা হয় যে আপনি টিউব মিল এবং আপনি বল মিল কখন ইউজ করবেন এবং দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সগুলো কি কি সেগুলো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, জানতে হবে। যেমন এখানে পারফোরেটেড যে প্লেটটা আছে বল মিলে সেটা কিন্তু টিউব মিলে নেই, এবং আপনি কম্পার্টমেন্ট মিলে কিন্তু আপনার প্রথম যে আপনি কয়েকটা কম্পার্টমেন্ট ইউজ করতেছেন এবং আস্তে আস্তে হচ্ছে আপনার ডাইমেনশনগুলো বলের কমছে, কিন্তু আপনার যে পার্টিকেলসগুলো পাচ্ছেন আস্তে আস্তে ফাইনাল থেকে ফাইনাল হচ্ছে। তো এখানে তাহলে বুঝতে পারছেন বেসিকটা খাটিয়ে বলতে হবে যে প্রথমে থেকে আমার বলের ডাইমেনশন বেশি থাকে, সো আমার কোর্সের পার্টিকেলসগুলো হয়, এরপরে আস্তে আস্তে আমার ডাইমেনশন কমার কারণে আমার ফাইনাল পার্টিকেলসগুলো পাচ্ছি। আচ্ছা, এই গেল। এরপরে হচ্ছে প্রপার্টিস অফ সিমেন্ট, এবং সেই প্রপার্টিসের আপনার প্রতিটা প্রপার্টিসের হচ্ছে টেস্টগুলো একটু দেখতে হবে কিভাবে আপনারা সেটা টেস্ট করতে পারেন। প্রথমে হচ্ছে হাইড্রেশনের আমরা অলরেডি মোটামুটিভাবে কিছুটা আইডিয়া দিয়েছিলাম প্রথমের দিকে, যে সিমেন্ট পানির সাথে এবং যে রিয়েকশনটা হয় সিমেন্ট পার্টিকেলসের ওয়াটারের সাথে যে রিয়েকশনটা হয় সেটাকে আমরা হাইড্রেশন বলে থাকি। এবং এই ওয়াটারের সাথে যে কয়েকটা রিয়েকশন হচ্ছে, যেমন আপনার প্রথমে ট্রাইক্যালসিয়াম সিলিকেটের রিয়েকশন হতে পারে, ডাইক্যালসিয়াম সিলিকেটের রিয়েকশন হতে পারে। এখন এই রিয়েকশনের সময় কিন্তু আপনার একটা হিট জেনারেট হয় যেটাকে আমরা হাইড্রেশন হিট বলে থাকি। সো ফার্স্ট ওয়ান হচ্ছে যদি ট্রাইক্যালসিয়াম সিলিকেট আপনার যখন রিয়েকশন করে সেটা আমরা দেখেছিলাম যে ট্রাইক্যালসিয়াম সিলিকেট হচ্ছে আমার র্যাপিড হার্ডেনিং এর জন্য বা র্যাপিড আর্লি স্ট্রেন গেইনের জন্য আপনার সাহায্য করে। সো আপনাদের প্রথমেই যে হাইড্রেশনটা হবে, প্রথমেই যে রিয়েকশনটা হবে পানির সাথে, আপনি পানি অ্যাড করার সাথে সাথে সে করবে হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেটটা বা সেইটা করবে, এবং এটা খুব তাড়াতাড়ি আপনার হাইড্রেটস হয়ে যায় প্রথমেই, আর্লি হাইড্রেশন যেটা বলতেছি। সো আর্লিয়ার যে হিটটা আপনারা দেখবেন সিমেন্ট কন্ক্রিট যেখানে ইউজ করেন সেটা হচ্ছে আপনার ট্রাইক্যালসিয়াম সিলিকেটের কারণে।
এখন ট্রাইক্যালসিয়াম সিলিকেট তো ঠিক আছে, এখানে ক্যালসিয়াম অক্সাইড থাকে। দেখেন আপনি ট্রাইক্যালসিয়াম, আপনাদের মেইন থিম থাকবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা রেডি করা, প্রোডাক্ট হিসেবে পাওয়া, তাই না? সো এখন ট্রাইক্যালসিয়াম সিলিকেটে দেখেন এখানে ক্যালসিয়াম অক্সাইড আছে। এই ফ্রি অক্সাইডটা যদি, ক্যালসিয়াম অক্সাইডটা যদি আপনার বেশি থাকে, লাইমটা বেশি থাকে, তখন কিন্তু আপনার হাইড্রেশনটা অনেক বেশি তাড়াতাড়ি অনেক লেংদি হয়ে যাবে। কারণ আপনার পানি যদি সে অনুপাতে না থাকে, ঠিক আছে, আপনি ওয়াটার সিমেন্ট রেশিও তো একটা আপনি ফিক্সড অ্যামাউন্ট ইউজ করতেছেন, কিন্তু আপনার ফ্রি ক্যালসিয়াম অক্সাইডটা কিন্তু রিয়েক্ট করতেছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রেডি করতেছে। এখন যদি আপনার বেশি ক্যালসিয়াম অক্সাইড থেকে যায় পানির তুলনায়, তখন কিন্তু সে ফ্রি থেকে যাবে, ফ্রি রয়ে যাবে, এবং সে আপনার ফ্রি ক্যালসিয়াম অক্সাইড হিসেবে এবং আনসাউন্ডনেস জন্য আপনার সিমেন্টটা আনসাউন্ড করে ফেলবে। তো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, যাতে আমাদের পার্সেন্টেজ, যেগুলো মিনারেল কনস্টিটিউয়েন্টসের পার্সেন্টেজ আছে, সেগুলো যাতে না বাড়ে। এরপরে হচ্ছে আপনার সেকেন্ড যে রিয়েকশনটা হবে পানির সাথে, সেটা হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেটের। এটা হচ্ছে আপনার দীর্ঘ সময় ধরে চলতে থাকে, স্লোলি হয়, হাইড্রেশনটা স্লোলি হতে পারে এবং স্লোলি আপনার স্ট্রেংথ গেইনটা হয়। এরপরে হচ্ছে আপনার ট্রাইক্যালসিয়াম এলুমিনেটে যাচ্ছি। ট্রাইক্যালসিয়াম এলুমিনেট অ্যাকচুয়ালি খুব র্যাপিডলি হয় এবং এটা সেটিং এর জন্য দায়ী ছিল, তাই না? এবং লার্জ অ্যামাউন্ট অফ হিট আপনার লিভারেট করে। তো আপনার যদি আপনি, আমরা দেখব দুই ধরনের সেটিং আছে, একটা হচ্ছে ফ্ল্যাশ সেট, একটা ফল সেট। সো ফ্ল্যাশ সেট যেটা বলি, সেটা হচ্ছে প্রথমেই যে সেটিংটা হয়ে যায়। সো আপনি যদি ট্রাইক্যালসিয়াম এলুমিনেটের পরিমাণটা বাড়ায় দেন, তাহলে ফ্ল্যাশ সেটিংটা বেশি হয়ে যায়। সো এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্ট ফর হাইড্রেশন অফ সিমেন্ট। আমরা সাধারণত ওয়াটার সিমেন্ট রিকোয়ারমেন্টের কথা এখানে বলা হচ্ছে 0.45 পর্যন্ত ম্যাক্সিমাম বলা হয়, ধরে থাকি, বাট এখানে আমরা দেখেছি হাইড্রেশনের জন্য পোর্টল্যান্ড সিমেন্টের জন্য অ্যাবাউট 40% অফ ওয়াটার বাই মাস। দ্যাট মিনস হচ্ছে ওয়াটার টু সিমেন্ট রেশিও, আপনি যে সিমেন্টটা ইউজ করতেছেন তার মাসে 40% আপনি ওয়াটার ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যদি অ্যাডমিক্সচার বা আপনি বা সিসার্জার ইউজ করেন, তাহলে আপনার হয়তো, ঠিক আছে, আপনি ওয়াটার সিমেন্ট রেশিওটা আরো কমাই রাখতে পারেন। যেমন ওয়াটার সিমেন্ট রেশিও একটা সম্পর্ক আছে, যেমন হচ্ছে আপনি যদি ওয়াটার সিমেন্ট রেশিওটা বাড়াই দেন, বুঝতে পারতেছেন ওইটা মোটামুটি ভাবে একটা প্লাস্টিক স্টেজে থাকে বা লিকুইড স্টেজে থেকে প্লাস্টিক স্টেজে যাচ্ছে, আপনার একটু হ্যান্ডলিং করতে অনেক সুবিধা হয়, তাই না, প্লেস করার সময়। কিন্তু যদি আপনি ওয়াটার সিমেন্ট রেশিওটা কম ইউজ করেন, তাহলে একটু স্টিফ থাকে। সো সেটাকে আপনি প্লেস করা, ট্রান্সপোর্টেশন করা একটু কম ইজি হয়। কিন্তু আবার একটা জিনিস খেয়াল করবেন, বেশি ওয়াটার সিমেন্ট রেশিও ইউজ করলে আবার স্ট্রেংথ যে ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা আপনার আবার কম্প্রোমাইজ হয়ে যায়, বেশি ওয়াটার সিমেন্ট রেশিও ইউজ করা যায় না। সো আপনার হ্যান্ডলিং যে কথাটা বলছি, হ্যান্ডেল করা, সেটাকে আমরা ওয়ার্কেবিলিটি বলি। ওয়ার্কেবিলিটি বলতে আমরা কি বুঝি, যে আমাদের কনক্রিটিং বা সিমেন্টটাকে আপনার প্লেস করা, ট্রান্সপোর্টেশন করা, হ্যান্ডলিং করা, এগুলো যদি ইজিলি করা যায়, সেটাকে আমরা ওয়ার্কেবিলিটিটা বেশি আছে বলে থাকি এই সিমেন্টটা বা এই মিক্সটার। কিন্তু যেহেতু আমরা ওয়াটার সিমেন্ট রেশিও বেশি ইউজ করতে পারি না, আমাদের যে স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক সেটা কম্প্রোমাইজড হয়ে যায়। এই কারণে হচ্ছে আমরা সাধারণত একটা একটা ফিক্সড ওয়াটার সিমেন্ট রেশিও আগে থেকে সেট করে রাখি, এবং আপনাদের অলরেডি কিছুটা রেকমেন্ডেশন আছে, যেমন 0.45 পর্যন্ত, 0.45 থেকে 0.65 পর্যন্ত আমরা কনক্রিটে সেটা দেখে থাকি, এবং সিমেন্টের জন্য এখানে 40% হিসেবে আপনাদের বা 0.4 হিসেবে ধরা হচ্ছে। আর যদি আপনি কমাতে চান স্ট্রেংথ, আপনার বেশি প্রায়োরিটিস থাকে, তখন আপনারা অ্যাডমিক্সচার ইউজ করতে পারেন, যেটাতে হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও কম ইউজ করা যায়, ঠিক আছে? সো আপনার মোটামুটি ভাবে আপনার রেশিও হচ্ছে আপনার ওয়াটার টু সিমেন্ট রেশিও 0.4 ইউজ করতে পারবেন। গ্রেটার যদি ইউজ করেন, তাহলে দেখা যাবে ওই ওয়াটার বেশি পড়ে যাচ্ছে, তাই না? ওয়াটার বেশি পড়ে যাওয়া মানে হচ্ছে আপনার হাইড্রেশন হবে, আস্তে আস্তে হাইড্রেশন হবে, এবং আপনার যদি সিমেন্ট পার্টিকেলস কম পড়ে যায়, তখন কিন্তু আপনার পানিগুলো রয়ে যাবে, ফ্রি ওয়াটার হিসেবে থেকে যাবে, এবং এটা পরে দিয়ে দেখা যাবে আপনার ইভাপোরেশনটা বেশি হবে, এবং ইভাপোরেশন বেশি হলে দেখা যাবে আপনার অ্যাবজর্ব কিছু পানি থাকে, প্রতিটা আপনার
পার্টিকেলসের মধ্যে অ্যাডজর্ব পানিগুলোও দেখা যাবে ওগুলো ইভাপোরেটস হয়ে যাবে। তখন ওই পানিগুলো যেগুলো আপনার লং টাইম হাইড্রেশনের জন্য দায়ী বা আপনার লং টাইম স্ট্রেন গেইনের জন্য যে পানিগুলো দরকার পড়ে সেগুলো ইভাপোরেট হয়ে যাবে আর্লি। সো আপনার দেখা যাবে ক্র্যাক জেনারেট হবে। ঠিক আছে? তো এই ধরনের আপনার প্রবলেম হতে পারে, তাই আমরা ওয়াটার সিমেন্ট রেশিও 0.4 এর মধ্যে রাখতে ট্রাই করব। এরপরে গেল ফাইন্যান্স অফ সিমেন্ট। ফাইন্যান্স অফ সিমেন্ট আমরা একটু দেখব কিভাবে ফাইন্যান্স বলতে কি বোঝায়। ফাইন্যান্স হচ্ছে আপনার সাধারণত পার্টিকেলস, যে সিমেন্ট পার্টিকেলস গুলো আছে সেগুলো সারফেস এরিয়া গুলো কতটুকু ফাইন সেটার উপর ডিপেন্ড করতেছে। সো আপনার ফাইন্যান্স অফ সিমেন্ট আমরা সাধারণত সিভ অ্যানালাইসিসের মাধ্যমে একটা ফিক্স সিভের মধ্যে সিভিং করে আমরা ফাইন্যান্স অফ সিমেন্টটা বের করে নিই। এখন ফাইন্যান্স কেন দরকার সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আবার তার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে বেশি ফাইন হয়ে গেলে। আগে দেখি আমরা কেন আমরা ফাইনার পার্টিকেল দরকার পড়বে। সেটা হচ্ছে আমরা কনক্রিটের ক্ষেত্রে দেখব যে ব্লিডিং নামে একটা আপনাদের টার্মস আছে, সেগ্রিগেশন অর ব্লিডিং। আর ব্লিডিংটা আমরা সাধারণত বুঝাই যে আপনারা যখন কনক্রিট মিক্সটা ইউজ করেন, ধরেন আমার কনক্রিটে কিন্তু অ্যাগ্রিগেট থাকতেছে, কোর্স অ্যাগ্রিগেট বড় বড় কোর্স অ্যাগ্রিগেট থাকতেছে, তার আশেপাশে ফাইন অ্যাগ্রিগেট গুলো থাকতেছে এবং সিমেন্ট গুলো থাকতেছে। এটা একটা মিক্স হিসেবে কাজ করতেছে। তো এই মিক্সটা আপনি ধরেন একটা আপনি স্ল্যাবে আপনি বসালেন মিক্সটা। সো এখন আপনার প্রথমে তো ওটা প্লাস্টিক স্টেজে থাকে, তাই না? আমার পানি তখন তো সেট হয় না, সেট হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। তো দেওয়ার সাথে সাথে দেখা যায় যে আপনার এই যে কোর্স পার্টিকেলস গুলো আছে, যদি আপনি ওয়াটার সিমেন্ট বেশি ইউজ করে ফেলেন অথবা আপনার কোর্সের পার্টিকেল সিমেন্ট ইউজ বেশি করেন, তখন দেখা যায় কি আপনার কোর্স এই যে কোর্স গ্রেন যে মেম্বার গুলো আছে, যে অ্যাগ্রিগেট গুলো আছে সেগুলো নিচে পড়ে যায় এবং ফাইন গ্রেন গুলো উপরে উঠে যায়। ঠিক আছে? তো এইটা কিন্তু আপনার সুইটেবল জিনিস না, কারণ আপনার মিক্সটা ওভাবেই হোমোজেনিয়াসলি থাকতে হবে। হেটারোজেনাস যদিও মিক্সচার, বাট আপনার ওইভাবে মিক্সিং অবস্থায় থাকতে হবে যদি আপনার মিক্সটা ঠিক থাকে। যেহেতু আপনার কোর্স গ্রেনটা নিচে চলে যাচ্ছে এবং ফাইন গ্রেন উপরে উঠে যাচ্ছে এবং মাঝে মাঝে দেখা যায় যে আপনার লেটেন্স হতে পারে, যেমন হচ্ছে পানিও উপরে উঠে যায়, পানির সাথে সাথে আপনার ফাইনাল যে সিমেন্ট গুলো পার্টিকেলস গুলো আছে সেগুলো উপরে উঠে যাচ্ছে এবং সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা খুব বেশি ইফেক্টিভ না। এটা আমাদের টার্মস হিসেবে আছে যে আপনার মিক্সটা ঠিক হয়নি। ঠিক আছে? সো এই জিনিসটার জন্য এটাকে আমরা সাধারণত এইটাকে যদি আমার পার্টিকেলস গুলো নিচের দিকে নেমে বসে যায়, কোর্সার পার্টিকেল থাকে, ভারী থাকে পার্টিকেলসটা, তখন সেটাকে আমরা ব্লিডিং বলে থাকি। এগুলো আমরা দেখবো, আমরা কনক্রিটিং এ দেখবো ব্লিডিং, সেগ্রিগেশন এবং লিটেন্স সম্পর্কে ইলাবোরেটলি একটু করতে হবে আপনাদের। যাই হোক, এটা কি এখানে বোঝা যাচ্ছে? সো আপনি যদি কোর্সার এমনি ধরেন একটা ভারী পার্টিকেল যদি রাখেন, দুইটা হালকা ভারী পার্টিকেলের মিশ্রণ নেই, আপনারা কিন্তু এমনি সেট করতে দিলেও কিন্তু ভারী পার্টিকেল নিচে বসে যায়, তাই না? ঠিক এরকম হতে পারে। সো এই ধরনের আপনার যদি আপনি কোর্সার সিমেন্ট পার্টিকেল ইউজ করেন তখন কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। ওকে, শুধু যদি আপনি সিমেন্ট রাখেন তখন সিমেন্টে কোর্সার পার্টিকেল গুলো নিচে বসে যাবে। আবার আপনার কিছু আপনার হাইড্রেশনটা প্রসেসটা হায়ার করার জন্য আপনার রিপিট আপনার ফাইন্যান্সটা নেসেসারি থাকে, কারণ আমি জানি হাইড্রেশনটা ডিপেন্ড করা হচ্ছে সারফেসে এরিয়ার উপর কয়টা আপনার সিমেন্ট পার্টিকেলস আছে এবং সিমেন্ট পার্টিকেলস যে মিনারেলস গুলো আছে সেগুলো কিন্তু আপনার অংশগ্রহণ করছে। তাই র্যাপিড রেট হাইড্রেশনের জন্য আপনার ফাইন্যান্সটা নেসেসারি আছে। এখন এটা তো গেল নেসেসিটির উপর, আপনার ধরেন এটার কাজটা অ্যাডভান্টেজটা দেখা গেল। কিন্তু যদি আপনি বেশি ফাইন করে ফেলেন তখন কিন্তু আপনার কস্টটা অনেক বেশি লাগবে, দ্যাট মিনস গ্রাইন্ডিং এর জন্য কস্ট। যেমন আপনার কম্পার্টমেন্ট আমরা দেখেছি, আপনার ফার্স্টে হচ্ছে বিল ওয়েল সেলস করতে হবে, তারপর হচ্ছে আপনার টিউব মিল অথবা কম্পার্টমেন্ট বাড়াতে হবে, তাই না? যত ফাইনাল পার্টিকেলস নিবেন আপনি, সো কস্টিংটা অনেক বাড়বে ওখানে। তারপর হচ্ছে আপনার ফাইনাল সিমেন্টে ডিটোরিয়েটস হয়ে যে ফাস্টার, যদি আপনি অ্যাটমসফিয়ারে এটা আপনি এক্সপোজারে থাকে তখন সেখান থেকে ডিটোরিয়েট হতে পারে। তারপর হচ্ছে আপনার ভেরি সেনসিটিভ টু অ্যালকালি অ্যাগ্রিগেট রিঅ্যাকশন। অ্যালকালি অ্যাগ্রিগেট আমরা যখন অ্যাগ্রিগেটের প্রপার্টিস গুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়বো তখন
তখন কিন্তু আমাদের দেখতে হবে, আমাদের কিছু জিনিস খেয়াল করতে হয়, যেমন হচ্ছে অ্যালকালি অ্যাগ্রিগেট। আমাদের অ্যাগ্রিগেট গুলো এমন ভাবে সিলেক্ট করতে হয় যাতে তারা অ্যালকালির সাথে রিয়েক্ট না করে। এখন ধরেন সেটা হয়ে গেল, আপনার ওইটা আপনি কম্প্রোমাইজ করতে পারলেন না বা অ্যাগ্রিগেট গুলো চুজ করতে পারলেন না, সো আপনার ফাইনাল পার্টিকেলস এর সাথে সে রিয়েক্ট করবে। আপনি কোনো কালেই আপনার অ্যাগ্রিগেট, আপনার যে কনক্রিটটা ইউজ করবেন সেখানে কোনো সময়ই সিমেন্ট ছাড়া আর কোনো পার্টিকেলস যাতে যে আপনার হেটারোজেনাস মিক্সচারসে যে কনস্টিটুয়েন্টস গুলো আছে সেগুলো কোনো ভাবেই রিয়েক্ট করতে পারবে না একজন আরেকজনের সাথে, শুধুমাত্র পানির সাথে আপনার সিমেন্টই করবে। সো যদি আপনার অ্যাগ্রিগেটও রিয়েকশন করা শুরু করে দেয় তখন কিন্তু সমস্যা, সিমেন্ট যদি অ্যাগ্রিগেটের সাথে রিয়েকশন করা শুরু করে। সো ওই জন্য আপনার ফাইনাল সিমেন্ট দেখা যায় যে যদি অ্যালকালি অ্যাগ্রিগেট আপনি থাকে, অ্যাগ্রিগেটে যদি অ্যালকালি থাকে তখন সেটার সাথে রিয়েকশন করতে পারে, সেনসিটিভ থাকে। তারপর হচ্ছে আপনার ফাইনাল সিমেন্টের জন্য আপনার রিটার্ডের জন্য জিপসামের পরিমাণটা বেশি বাড়াতে হয়, এবং আপনাদের জিপসামের পরিমাণ যদি বাড়ান তাহলে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে, সেগুলো আমরা পরে দেখবো। তাই আমরা ফাইনাল সিমেন্টটা অ্যাকচুয়ালি এই জিনিসটার জন্য। এরপর হচ্ছে আপনার পানি পরিমাণ বেশি লাগতে হবে, ওয়াটার সিমেন্ট রেশিওটা বেড়ে যাবে কারণ আপনার সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে। সারফেস এরিয়াটা কোটিং করার জন্য আপনার কিন্তু পানির পরিমাণও, পানি পার্টিকেলসের পরিমাণও বেশি লাগবে। তো এই জন্য আপনার ফাইনাল সিমেন্টের জন্য এটা হতে পারে। অ্যালকালি এগ্রিগেটের জন্য মানে এটা মানে কম হওয়ার জন্য কি করা যায়? আমাদের হচ্ছে আমি যেটা বলেছি, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যালকালি অ্যাগ্রিগেট বলতে আমরা অ্যাগ্রিগেটে আমরা পড়বো কনক্রিটে। অ্যাগ্রিগেটে আমরা যখন অ্যাগ্রিগেট সিলেক্ট করে থাকি তখন এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমার অ্যাগ্রিগেটের মধ্যে যাতে অ্যালকালি না থাকে বা অ্যাগ্রিগেটটা যাতে কোনো রিয়েক্টিভ ফোর্স না থাকে, রিয়েক্ট না করে, কোনো কম্পোনেন্ট না থাকে, এরকম কোনো কনস্টিটুয়েন্টস না থাকে, ওভাবে আমাদের সিলেক্ট করতে হয়। ঠিক আছে? সো আপনারা যদি সিলেক্ট করতে না পারেন, আমরা দেখা যায় যে বাংলাদেশে কয়জনই বা অ্যাগ্রিগেট গুলো সিলেক্ট করার সময়, বা আপনি অ্যাগ্রিগেট তো বুঝতেছেন তাই না, কোর্স অ্যাগ্রিগেট গুলো যেমন হচ্ছে আমরা স্টোন ইউজ করে থাকি, তারপর হচ্ছে আপনারা ইটকে ভেঙেও আমরা কিন্তু অ্যাগ্রিগেটটা রেডি করে থাকি, এগুলোকে আমরা দেখি, অনেক সময় দেখি না। সো এরকম যদি থাকে তখন দেখা যায় যে আপনার মানে আপনি যদি সেটা কনক্রিটে ইউজ করেন সে কিন্তু সিমেন্টের সাথে রিয়েক্ট করতে পারে যদি আপনি ফাইনাল সিমেন্ট ইউজ করেন। বুঝা গেছে? আমি আপনারা কি বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, এরপরে আসলো হচ্ছে আপনার কতটুকু আপনি সারফেস এরিয়া আছে আমাদের অরিজিনাল পোর্টল্যান্ড সিমেন্টে, সেটা হচ্ছে আপনার 2600 থেকে 3000 সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম। দ্যাট মিনস আপনার প্রতি গ্রামে সারফেস এরিয়া তো বুঝতেছেন তাই না, প্রতিটার এটা একটা সরি এটা একটু বড় করে দিচ্ছি, কারণ এটা একটা সিমেন্টের আপনার পার্টিকেল। সো সিমেন্টের এই বাইরের যে এরিয়াটা সেটাকে আমরা সারফেস এরিয়া বলে থাকি। সো আমি বুঝতেছি যে প্রতি গ্রামে আমার এতটা সারফেস এরিয়া থাকতে পারে সেন্টিমিটার স্কোয়ার, 2600 থেকে 3000 সেন্টিমিটার স্কোয়ারে আপনার সারফেস এরিয়া থাকতে পারে ওপিসিতে। সো সারফেস এরিয়া বেড়ে যাওয়া মানে কি, পার্টিকেলসটা কিরকম, ফাইন নাকি কোর্স? কোর্স। কোর্স, সারফেস এরিয়া বেড়ে যাওয়া মানে কোর্স। দেন কিসের মানে আপনার সিমেন্টের সারফেস এরিয়া বেড়ে যাওয়া, ধরেন এইটা একটা আপনি বাটিতে কিছু সিমেন্ট নিলেন, তার সারফেস এরিয়া বাড়ানো মানে কি, সে পার্টিকেলস গুলো কিরকম, কোর্স হবে নাকি ফাইন হবে? ম্যাম সিমেন্টে সবসময় সারফেস এরিয়া মানে হচ্ছে একটা আপনার সিমেন্টের পার্টিকেলস, রাইট? আপনার সারফেস এরিয়া বাড়ানো, আপনি তো সারফেস এরিয়া মানে শুধুমাত্র যে এত বড় হলে এটা এরিয়া সেটা না, ছোট হলে ছোটরও তো সারফেস এরিয়া আছে, প্রতিটা আলাদা আলাদা সারফেস এরিয়া না। তো আপনি যদি বেশি পার্টিকেলস আসে এখানে, সারফেস এরিয়া বেড়ে যাবে না? জি ম্যাম। এখানে যেমন এখানে 5টা আছে, 5টাতে হয়ে গেছে, কিন্তু এখানে আপনি যদি ছোট করে দেয়, এখানে কমপক্ষে আপনি 100টা ইউজ করতে পারবেন, তাহলে ফাইনার পার্টিকেল বুঝাচ্ছি না, দ্যাট মিনস ফাইন তো বুঝতেছি ছোট পার্টিকেল, আর এটা হচ্ছে কোর্স পার্টিকেল, বড় পার্টিকেল। সো এই জন্য আমরা সারফেস এরিয়া থেকে এটা বুঝতেছি, ওপিসি আপনি দেখতেছেন 2600 থেকে 3000 সেন্টিমিটার স্কয়ার পার গ্রাম,
আপনার সারফেস এরিয়া থাকবে। সো যদি বাড়িয়ে যান, যদি 3000 থেকে বেশি হয়, তখন সেটা কি হবে, ফাইনেন্স বেড়ে যায় গেছে। দ্যাট মিনস হচ্ছে পার্টিকেলস গুলো অনেক বেশি ফাইন এবং অনেকগুলো পার্টিকেলস। ওকে, এটা বুঝা গেছে? জি ম্যাম। তাহলে ফাইন্যান্সটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি? স্পেসিফিক সারফেস অফ দ্য সিমেন্ট পার্টিকেল। আচ্ছা, এরপর ফাইন্যান্স টেস্ট হচ্ছে আপনাদের সাধারণত আমরা সিভ অ্যানালাইসিস করে থাকি। এটা হচ্ছে একটা সিভ দেখা যাচ্ছে এখানে, এটা সিভ, এটা হচ্ছে মেকানিক্যাল সিভ দেখা যাচ্ছে, মেশিন শেকিং মেশিনে রাখা হচ্ছে। আর অবশ্য এখানে দেখেন, এখানে প্রতিটা সিভের এক একটা ডায়ামিটার আছে, ঠিক আছে। এখন আমরা কোনটা ধরবো ফাইন্যান্স টেস্ট করার জন্য? আমরা সিমেন্টটাকে এমন ভাবে কোয়ালিটি হতে হবে যাতে less than 10% of weight of cement particles larger than 90 micron, ঠিক আছে, should be less than 10% of weight of the cement. That means হচ্ছে আপনি যদি 100 গ্রাম সিমেন্ট নেন, সেখানে 10 গ্রাম থেকে কম সিমেন্ট পার্টিকেল আপনার সিমেন্ট পার্টিকেলস 90 মাইক্রন দিয়ে পাস করে যেতে হবে। এটা হচ্ছে তার ফাইন্যান্স টেস্ট। সো আপনাকে যদি আমি একটা সিমেন্ট দেই, ঠিক আছে, সেই সিমেন্টটাতে যদি আপনি ধরেন সিভ করেন, আপনার সিভটা লাগবে হচ্ছে, একটা সিভি ইউজ করবেন 90 মাইক্রনের, যেটা হচ্ছে আপনার ছিদ্রগুলো 0.09 মিলিমিটার থাকে, তাই না? এটাকে আমরা 170 বলে থাকি নাম্বার, সিভ নাম্বার হচ্ছে 170। সো এইটা দিয়ে আপনি ধরেন আপনি নিলেন, ধরেন এইটা হচ্ছে এটা আপনার এই সিভটা, এবং নিচে হচ্ছে আপনার প্যান আছে, এটাকে ঝাঁকালেন, ঠিক আছে। সেটার পরে হচ্ছে উপরে থাকবে হচ্ছে আপনার 10% মতো, লেস দেন 10% পার্টিকেল থাকবে, নিচে আপনার প্যানে আপনার 90 মাইক্রন মতো, 90 মাইক্রনের বেশি আপনার কি করে যাবে, পাস করে যাবে। এভাবে হতে হবে। সো যেই সিমেন্ট পার্টিকেলস গুলো 90% পাস করে যাবে, ইস ওকে। ইয়েস, ক্লাস আছে না? না ম্যাম, ম্যাম সিমেন্টের আর যেটা যাবে না স্ট্যান্ডার্ড সেটা শেপগুলো হচ্ছে কত নট কত ওকে। ম্যাম? বুঝিনি, হ্যালো ম্যাম আবার বলেন। ফাইন টেস্ট কি সিমেন্টের ম্যাম স্ট্যান্ডার্ড 10%? শেপগুলো কত কত? আপনার কোয়েশ্চেনটা পুরাটা করেন, কি 10%? আচ্ছা, তোমরা বুঝতে পারছো ওর কোয়েশ্চেনটা? ম্যাম না ম্যাম 10% কি ম্যাম সিভে ওর মনে হয় নেটওয়ার্ক অবশিষ্ট সমস্যা। থাকবে? হ্যাঁ, 10% হচ্ছে অবশিষ্ট থাকবে, মানে 90 মাইক্রনের উপরে থেকে যাবে আর কি। আপনার সিভ যেটা এই ধরনের এই চালনিতে 10% থেকে যাবে, 10% লেস দেন 10% থেকে যাবে, বাকিগুলা সেটা সিভ হয়ে প্যানে চলে আসবে। ফাইন বুঝাচ্ছে আর কি। You have less than 10% of weight of cement particles larger than 90 micron. 10% এর কম 90 মাইক্রন। এটা তো 90 মাইক্রনের ছিদ্র, তাই না? সো যদি পাস করে যায় তাহলে 90 মাইক্রন থেকে ছোট হবে না? জি ম্যাম। বুঝে গেছে? যদি পাস না করে রয়ে যায় তাহলে তো 90 মাইক্রন থেকে বড় ওর সারফেস এরিয়াটা, ওই জন্য পাস করতেছে না। জি দ্যাট ম্যাম মিন্স বুঝা এটা গেছে। আপনাকে এটাই প্রসিডিউর হচ্ছে, যেটাই আপনাকে আমি ধরেন 3-4টা সিমেন্ট পার্টিকেলস দিলাম, সিমেন্ট দিলাম, এটার মধ্যে আপনারা এভাবে সিভ করে দেখবেন, যদি থাকে ইস ওকে, যদি না থাকে তাহলে এটা ভালো না, ফাইনাল টেস্টে পাস করা নেই। ওকে, টেস্টের প্রসিডিউরটা এখানে দেওয়া আছে। আমরা সিভ অ্যানালাইসিস অবশ্যই দেখব। আমরা কি জিওটেক পড়েছি? জিওটেক 1? না ম্যাম। না ম্যাম পড়ি না নাই ম্যাম, এখনো। ওটা আরো দেরিতে আসবে ম্যাম। ও আচ্ছা আচ্ছা, জিওটেক পড়ি নাই, সমস্যা নেই, আমরা ম্যাটেরিয়ালস হয়তো দেখবো। আচ্ছা, সিভ অ্যানালাইসিস আমি তো ম্যাম একটু প্রসিডিউরটা সিমেন্টের যদি ইনপুট স্ট্যান্ডার্ড করেছিলাম শেপগুলো কত কত ম্যাম? হ্যাঁ, সিমেন্টের না, সিভের হচ্ছে, সিভের স্ট্যান্ডার্ড সাইজগুলো সবগুলোই হচ্ছে আপনাদেরকে পড়ানো হবে। আমরা হচ্ছে স্যান্ডে সাধারণত আমরা সিভ অ্যানালাইসিস যেটা যখন করব, তখন আমি ওখানে আমার লেকচারেই আছে সিভের স্ট্যান্ডার্ড সাইজগুলো। এগুলো সাধারণত আপনার ধরেন নিচে যে প্যানটা থাকে, এখন ইলাবোরেটলি তো বলতে পারতেছি না কারণ ক্লাস লেকচার আছে, বাট আমি আরেকটু বলতেছি। আপনার নিচের যে প্যানটা থাকে 200 নম্বর সিভ বলে থাকে, সেটা 0.075 মিলিমিটারের ছিদ্র থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে প্যান থাকে, এরপরে হচ্ছে উপরে আপনার 4 নাম্বার থাকে, আর উপরে যেই জিনিসটা থাকে 8 নাম্বার থাকতে পারে, আচ্ছা যাই হোক,
এখন উপরে যে আপনার সিভটা থাকবে সেটা হচ্ছে 4.75 মিলিমিটার। ওটা যদি কোনো পার্টিকেল যদি 4.75 মিলিমিটারের বেশি হয়, এটা ফাইনের কথা বলছি, সেটা কিন্তু থেকে যাবে এই চালনিতে, এবং যেটা ছোট সেগুলো পাস করে যাবে। ঠিক আছে? এবং এটার যে বড়গুলোকে আমরা সাধারণত কোর্স অ্যাগ্রিগেট বলে থাকি। ওগুলারও কিছু সিভ আছে, আমরা কয়েকটা সিভ আছে দেখবো আমরা, 20 নম্বর সিভ, 20 নম্বর সিভ, 10 নম্বর সিভ, এভাবে। তার 16 নাম্বার সিভ আছে, 8 নাম্বার সিভ আছে। কিন্তু আমরা সাধারণত ফাইন পার্টিকেলস গুলোকে বেশি সিভ অ্যানালাইসিসটা করে থাকি। ওটার মধ্যে ফাইনের মধ্যে আবার আপনি ক্লাসিফিকেশন করে থাকি আর কি, এই জন্যই। যেমন এখানে 4 নাম্বারের পর 8 নাম্বার সিভ, তারপর হচ্ছে 16, সরি কি বলতেছি, এটা হচ্ছে 200 মাইক্রন সিভ অ্যানালাইসিস। আচ্ছা, আমার কি সাউন্ড যাচ্ছে, কাজ জি করতেছে? ম্যাম, মনে হয় শুনতে নেটওয়ার্ক পাচ্ছি চলে ম্যাম। গেছে। হ্যালো। জি ম্যাম, শুনতে পাচ্ছি। সো আচ্ছা, তো এভাবে হচ্ছে সিভ অ্যানালাইসিস গুলো আমরা করে থাকি আর কি। এগুলো আপনাদের আমি পুরো ইলাবোরেটলি আপনাদের লেকচারে আছে। ওটা আমরা সিভ অ্যানালাইসিসের ম্যাথও আছে, কিন্তু স্যান্ডে আমরা করব যদি আমি নেই আর ম্যাম, কি, আমি যদি ম্যাম কনফিগ আর করাবো একটা আপনাদের জিনিস ম্যাম, ক্রেডিটে। ম্যাম স্যান্ড আর সিমেন্টের সিপ সাইজ কি আলাদা আলাদা ম্যাম? যেমন মনে করেন ম্যাম, হ্যাঁ, না স্যান্ড তো 4.75 মিলিমিটার বেশি মানে চালনটা বেশি হতে পারবে না, আর এটা 0.75, সর্বনিম্ন জিরো পয়েন্ট ওইটা জিরো গ্র্যাভেল সেভেন হয়ে যাবে আর কি, গ্র্যাভেলে চলে যায়। তো স্যান্ড পার্টিকেলস এর মধ্যে কি আপনার ফাইন পার্টিকেলস থাকতে পারে না? স্যান্ডের মধ্যে একদম আপনার পার্টিকেল সাইজ গুলো কম আর কি, এটা বোঝাচ্ছে। না ম্যাম, আমি ওটা বলতেছি না ম্যাম। ম্যাম ওই হ্যাঁ সিমেন্ট আর হ্যাঁ, স্যান্ডের জন্য কি আলাদা আলাদা সিপ সাইজ থাকে ম্যাম, নাকি ওই সিমেন্ট না না, সেম থাকে। স্যান্ডের? আপনার সয়েলের জন্য সেম, সয়েলের জন্য সেম, সিমেন্টের জন্য সেম। আপনি আপনার সয়েলটাও দেখবেন, ওখানেও দেখবেন সেম ভাবে করবেন। স্যান্ডের জন্য স্যান্ড পার্টিকেলস এর উপর কথা শোনা যাচ্ছে আমার? ম্যাম এতক্ষণ শোনা হয় নাই, জি এখন ম্যাম। শোনা যাচ্ছে। হ্যাঁ, কারেন্ট চলে গিয়েছিল আর ওই জন্য আমার ওয়াইফাই কানেকশন চলে গেছে। আচ্ছা, এটা নিয়ে কনফিউশন আছে তাই না, আমার সিভটা কেমন হবে না হবে, এগুলো জি আমরা সবগুলো ইলাবোরেটলি আমরা দেখবো। ঠিক আছে? আর সিভ সাইজ সেমই থাকবে। আপনার কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে আর কি, যেমন হচ্ছে আপনার 8 মিলিমিটার, 4 মিলিমিটার এভাবে থাকে। এরপরে যখন নিচের দিকে ফাইনের দিকে যায় 4.75 মিলিমিটার পরে, তখন কিন্তু আপনারা দেখবেন 0.25 মিলিমিটার আছে, 0.4 আছে, 0.075, এইভাবে হচ্ছে মিলিমিটার গুলো আস্তে আস্তে চেঞ্জ হয়। এক একটাতে এক এক মানে আপনার নাম্বারও আছে। সো এটা আপনার অনুযায়ী আপনি নিয়ে নেবেন আর কি। যেমন আমাদের স্ট্যান্ডার্ড যে সিভটা আছে সেখানে কিন্তু আমি যেটা বললাম 90 মাইক্রন, 170 নাম্বারটা সাধারণত আমরা ইউজ করি না। আমি যখন সিভ অ্যানালাইসিস করেছি তখন সরাসরি 200টা ইউজ করেছি। কিন্তু এখানে কিন্তু আপনার যদি স্পেসিফিকেশন আছে তাহলে 170 নাম্বারটা আপনাকে ইউজ করতে হবে। বুঝা গেছে? তো এটা স্যান্ডের জন্য সেম। স্যান্ড যদি আপনি চান, স্যান্ড তো পার্টিকেলস তো আপনি যদি থেকে যায় আপনার 4.75 এর উপর, 75 মিলিমিটার উপরে হয়, তাহলে সেটাকে আমরা গ্র্যাভেল বলে থাকি তাই না? পরের দিয়ে হলে স্যান্ড আছে, এরপর মাঝখানে আরো কিছু সিভ আছে যেটাতে আমরা ক্লাসিফাই করব, এরপর ফাইন আছে, এরপরে আবার ফাইন পার্টিকেলস গুলোকে আমরা, যেটা প্যানে থেকে যায় একদম 0.75 মিলিমিটার দিয়ে চলে যায়, সেটাকে আমরা আবার হাইড্রোমিটার অ্যানালাইসিস করে থাকি। ঠিক আছে? তার যে ফাইনাল পার্টিকেলস বা সিল্ট এবং ফাইনকে আলাদা করার জন্য সেটাও করতে পারেন, এরকম আর কি জিনিসগুলো। প্রতিটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সিভ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিছু আপনার স্ট্যান্ডার্ড সাইজ আছে। তারপরে আপনার এখানে, আচ্ছা, আপনাদের ক্লাস টাইম শেষ, আমার আরেকটা ক্লাস আছে। আজকে এতটুকু পর্যন্তই। আমি বুঝতে পারলাম না আপনাদের অ্যাকচুয়ালি আগাতে পারছিলাম না, এটা একটু টাইমিং এর সমস্যা। আজকে আমাদের শেষ হয়ে যেত যদি, ঠিক আছে, অসুবিধা নেই।
আমরা নেক্সট ক্লাসে ফিনিশ করবো, এরপর আমরা কনক্রিট ডিজাইনটা শুরু করে দেবো, যেটা একটা হিউজ সিলেবাস।